নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি মন চায়, শুধু মন চায় না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটা আমি কন্টিনিউ করি। আমি আজকে আমার দিব্যসোনার যে অতি প্রয়োজনীয় দুটো জিনিস, প্যাম্পার্স আর দুধ, এই দুটো জিনিস না হলে আমার চলবেই না। দুধ তবুও খায় কি খায় না এমন একটা ব্যাপার আছে, কারণ ও তো এখন সলিড ফুড খায়, ভাতটা খেতে পারে, রুটিটা খেতে পারে, এটাই আমার ভরসা। কিন্তু তার সঙ্গেও আমাকে দুধটা রাখতে হয়। আর প্যাম্পার্স না হলে ওর একটা দিনও চলবে না। তাই জন্য এই দুটোই আজকে আমি বিশেষ করে গুছিয়ে নেব। ওর আর সব কিছুই ব্যাগ গোছানো হয়ে গেছে, শুধু এই দুটো জিনিস, আমার এসেন্সিয়াল জিনিসটাই আমি লাস্টে গোছাবো, যাতে করে আমি ভুলে না যাই। এই দুটো জিনিস গোছাবার কারণ আমি বলে দিই। আজকে আমি মেজদির বাড়ি, আজকে না মানে আগামীকাল আমি মেজদির বাড়ি যাব। তো মেজদির বাড়ি যাওয়ার জন্য কাশ্মীর থেকে ওদের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছি সেই গিফটগুলো ওদের দিতে হবে। তো সেই জন্য আর কবে যাব, সময় হবে কি হবে না, তো সেই জন্য আমি ঠিক করলাম যে এখনই আমি চলে যাব, গিয়ে ওদের গিফটগুলো দিয়ে আসি। কারণ ওরা অনেক দূর, তো বছরে অনেকবার যাওয়া সম্ভব হয় না, হয়তো অনেক বছরে একবারই যাওয়াটাই সম্ভব। তো আমি ওইটা গুছিয়ে নিয়েছি, ওর প্যাম্পার্সগুলো। আর এদিকে ওর বাবা একটা দুধ এনে দিয়েছে, মানে আমার দিব্যসোনা খায় ন্যান গ্রো, আগে ন্যান প্রো খেত, এখন ন্যান গ্রো খাচ্ছে। তো এনে দিয়েছে, আর ওর সাথে একটা ট্রাভেল স্টিকার বুক ফ্রি দিয়েছে, সেটা তো অ্যাডেই দেখায়। তো ওইটা ফ্রি দিয়েছে যখন, সেইটা নিয়ে দিব্যর কি আনন্দ। একটা নতুন কি বই পেয়েছে, ও কাউকে দেবে না, ও নিজে দেখবে, নিজে যেগুলো যেগুলো চেনে, যেমন জিরাফ, ইজিপ্টের সব কিছু, এইগুলো ও দেখছে আর ওগুলো সব শিখিয়ে দিচ্ছে। ওর বাবা এসেছে আজকে, ওর বাবা মানে ওর পাপা, ওর পাপা এসেছে আজকে। তো এসে আর ওর পাপা ওকে দেখাচ্ছে, কিন্তু ওর পাপার হাতেও ও বইটা দেবে না। ওর পাপার আজকে আমাদের এখানে তো সেই রকম ঠান্ডা পড়ে না, তো এসেছে জ্যাকেট চাপিয়ে, একটা ফুল হাতা ভিতরে গেঞ্জি, ওর খুব গরম লেগেছে, তাই জন্য জামার বোতামগুলো খুলে বসে আছে। আর আমি এদিকে কি করছি, দুধটাকে কেটে ঠিকঠাক করে নিয়ে নিচ্ছি। কারণ এই দুধটা তো পুরোপুরি সম্পূর্ণ নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি ওটাকে কেটে আর একটা যে বোতলে করে ওর জন্য রাখি, যে বোতল বলবো না, কন্টেনার, যে কন্টেনারে ওর জন্য আমি দুধটা রাখি, তো সেই কন্টেনারে আমি দুধটা ভরে নিয়ে যাব। অবশ্য বেশি ভরবো না, একটা কন্টেনার পুরোটাই ভরবো। কারণ পুরোটা ভরলে কি হবে, ওর চিন্তা থাকবে না। যদি একদিনের বেশি আমি দুদিনও থাকি, তাহলে এই দুধটা চলেই যাবে, অনেক দিনই চলে যাবে প্রায়। তো ও তো সকালবেলা এমনি গোলা দুধও খায় না, সকালবেলা ওকে রেডিমেড কিছু খাবার দিতে হয়। যেমন আমি ছাতুর সঙ্গে দুধ দিয়ে দিই, ছাতুর সঙ্গে আপেল দিই। কিন্তু অন্যের বাড়িতে গিয়ে আপেল টাপেল এইসব বাটা ঝামেলা, সে সকালবেলা রান্না করে, অনেক ঝামেলা। তো আমি ওকে রেডিমেড ছাতুর সঙ্গে দুধ আর মাখানা দিয়ে একটু গরম জল দিয়ে ওটা ভিজিয়ে দিলেই ওর খাওয়া হয়ে যাবে। তো আমি সেই অনুযায়ী ওর জন্য দুধ টুধ গুছিয়ে নিয়ে যাচ্ছি। যেটুকু দুধ আমি ঢাললাম, বাদ বাকিটা আমি এই দুধের প্যাকেটের মধ্যে থেকে এয়ারটাকে বার করে দিয়ে তারপরে এটা আমি দুধের বক্সের ভেতরেই রেখে দেব। আবার যখন আমার দরকার হবে, দুধটা যখন শেষ হয়ে যাবে কন্টেনারে, তখন যখন ঢালার দরকার হবে, তখন আবার ঢেলে নেব। তাহলে দুধটা আর নষ্ট হবে না। আর এই প্যাকেটের মধ্যে দুধ থাকলে অনেক দিন ভালো থাকে দুধ। সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়েছি এবার মেজদির বাড়িতে যাব তার উদ্দেশ্যে। তো এই যে দেখো, রাস্তার মধ্যে ইনি দাঁড়িয়ে আছে। ইনি যে খুব আমাদের ডিস্টার্ব করছে তা না, কিন্তু এনাকে অতিক্রম করে যাওয়াটা আমাদের কাছে ভয়ের ব্যাপার।
মেজদির বাড়িতে চলে এসেছি, আর ওর বাড়িতে দেখো কি সুন্দর ফুলের বাগান। এইটা আমি না দেখিয়ে পারলাম না। ওদের ওখানে না আমাদের এখানের তাপমাত্রার সঙ্গে ওদের ওখানের তাপমাত্রার অনেক তারতম্য। ওদের ওখানে ভালোই শীত, কি ঠান্ডা, আর ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে। পুরো ফুলের বাগানটা, মানে সামনেটা ওদের যে জমিটা আছে তাতে ওরা গাঁদা ফুল, নয়নতারা ফুল, অপরাজিতা ফুল, বিভিন্ন ফুল ওরা আর কি লাগিয়েছে। তো এত সুন্দর লাগছে ঢোকার মুখটা যে কি বলবো, এগুলো না দেখিয়ে পারলাম না। আর সব সময় জানো তো এই প্রজাপতিগুলো এসে বসে থাকে আর ফুলের মধু খায়। সত্যি কথা বলতে কি, এই রকম দৃশ্য আমি এর আগে কোনো দিন দেখিনি। কারণ আমাদের এখানে এত ফুলের বাগানও আমি কোনো দিন দেখিনি। আর তাতে যে এইরকম জীবন্ত ফুলে এসে মানে প্রজাপতি বসে মধু খাওয়া, এটা আমার চোখে প্রথম, এতদিনের জীবনে এটা প্রথম দেখা। তো প্রকৃতির সঙ্গে এইভাবে বিলীন হয়ে থাকা প্রাণীদের এইসব লীলা, এইসব দৃশ্যগুলো দেখে আমার খুব ভালো লাগলো। আর এইগুলোই আমি ভাবলাম ভিডিও ক্যাপচার করে রাখা যাক। দেখো বিভিন্ন কালারের প্রজাপতি ওদের বাড়ির আশেপাশে এসে বসে, আর এইভাবে সারাদিনই ওরা মধু খায়। মধু এইবার আমি এসে সবাইকে গিফট দিতে শুরু করে দিলাম। ভালো হয়েছে, পছন্দ হয়েছে, সবার পছন্দ সবার পছন্দ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, খুব পছন্দ হয়েছে। আর পৃথার জন্য এনেছি। তো গালে তো আমি পৃথাকে একটু পরে দেবো। হ্যাঁ, পৃথা তো দুষ্টু করে এখন ময়লা করে ফেলবে, আমি পরে দেবো। হ্যাঁ, এতে আছে, ঠিক আছে সোনা? থ্যাংক ইউ ভেরি মাচ। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পর আর আমি ভিডিওটা করিনি। ওদের বাড়ি থেকে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ অনেকটা দূর এসেছি তো। তারপরে সন্ধেবেলা আমি করেছিলাম পাস্তা। আর এই দেখো দিব্যকে দেখো খাওয়ার জন্য কি করছে। পাস্তা না দিলে মেজদির গায়ের ওপর থেকে ও সরবেই না, পুরো অক্টোপাসের মতো বসে আছে ও পাস্তা খাওয়ার জন্য। ওকে কিন্তু ভাত রুটি দিলে ওর এই দৃশ্যটা দেখা যায় না, মুখমণ্ডলের এই দৃশ্য পুরো চেঞ্জ হয়ে যায়। আর এখন দেখো পাস্তা, যত আনহেলদি ফুড আছে ও খেতে খুব পছন্দ করে। তা ওরা এইসব করছে সন্ধেবেলা বিছানায় বসে, আর আমি জোগাড় করছিলাম বিরিয়ানির। কারণ আজকে আমি ওদের বাড়িতে গিয়ে বিরিয়ানি করব। কারণ বিরিয়ানিটা ওর ছেলে খেতে খুব ভালোবাসে, কিন্তু মেজদি তো সেভাবে বিরিয়ানি তৈরি করতে পারে না। তাই আমি ভাবলাম যে ওকে একটু বিরিয়ানি খাওয়ানো যাক, চিকেন বিরিয়ানি করব। এটা বিরিয়ানির বেরেস্তা, এটা চাল ভেজানো, এই যে কড়ায় আলু ভাজা বেরেস্তা ভাজা হয়েছে সেই তেল, আর এটায় আমি বিরিয়ানির জলটা প্রিপেয়ার করব। এই যে এটা বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করা আছে, এটা ভাজা আলু, আর এখানে আছে, যা একটা আলু পড়ে গেল পেঁয়াজ বাটার ওপর। এখানে আছে পেঁয়াজ বাটা আর আদা বাটা আর রসুন বাটা, এইগুলো আছে। এগুলো দিয়ে আমি এবার প্রিপেয়ার করব বিরিয়ানিটা। আলুটা রাখি, এই তেলে আমি বেরেস্তা ভেজে নিয়েছি, তারপর এর ওপর আমি আলুটা ভেজে নিয়েছি। এবার এতে একটা একটা করে মাংস দিয়ে আমি ভাজতে শুরু করব।
এরপর পেঁয়াজটা ঠিক ভাজতে ভাজতে যখন এইরকম ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক তখনই আমি একটা আদা রসুন এই যে পেস্ট করে রেখেছিলাম, আর এই দেখো বিরিয়ানির যে মশলাটা ভেজে গুঁড়ো করেছিলাম, তো সেই মিক্সি ধোয়া জলটার মধ্যেই আমি আর সেই মিক্সি ধুয়ে যে জলটা বেরোয় সেটা ফেলিনি, সেই জলটার মধ্যে আদা আর রসুন, আদা নিলাম এই 5-6 চামচের মতো, আর রসুনও ঠিক ততটাই নেব, সম পরিমাণে নেব। যদি 1 চামচ 2 চামচ এদিক ওদিক হয়ে যায় তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না। তো এই জলটার মধ্যেই আমি আদা আর রসুন একসাথে দিয়ে দেব, আর তার সঙ্গে আর একটু অল্প করে জল দেব পরিমাণ মতো। এখন আমি এটা গুলে দেখছি যে আদা রসুনের থিকনেসটা অনেকটাই হয়েছে, তো তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দেব, মানে যতটা আমার প্রয়োজন আর কি। তো এই দিয়ে এইটাকে আমি ভালো করে গুলিয়ে নেব, যাতে করে আদা আর রসুন একসাথে মিক্সড হয়ে যায়। এবার মিক্সড হয়ে যাওয়ার পর আমি একটা কাপড়ে করে এই আদা আর রসুনের পেস্টটাকে ভালো করে ছেঁকে নেব, আর ছেঁকে নিয়ে এর জলটাকে আমি খুব ভালোভাবে আস্তে আস্তে শুকনো করে চিপে চিপে বার করে নেব। এই আদা রসুনের পেস্টের মধ্যে জানো তো অনেকটা জল থাকে, আর কি বলো তো, এইটা যদি তুমি চিপে চিপে নিয়ে নিতে পারো, আদা রসুনের পুরো রসটা এর মধ্যে বেরিয়ে যায়। কারণ আগে যে ছাঁকার ফলে যে তরলটা বেরোলো সেটা তো জল, আর এই যে চিপে চিপে বেরোবার ফলে মানে নেওয়ার ফলে এই আদা রসুনের রসটা ভালোভাবে বেরিয়ে যায়। তো আমি ভালোভাবে এটাকে চিপে একদম শুকনো করে রসটাকে নিয়ে নিলাম, আর এই রসটা নিতে না কোনো অসুবিধে হয় না, খুব তাড়াতাড়ি রসটা নিংড়েও যায়। এবার এই যে লিকুইড জলটা তৈরি করলাম আদা রসুনের পেস্ট, এর মধ্যেই আমি বিরিয়ানির যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। এতে আমি দিচ্ছি 1.5 চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা আমি অবশ্যই কম দেব, কারণ এই কেওড়া জলের ফ্লেভারে কিন্তু মানে ফ্লেভারটা এতটাই স্ট্রং যে বেশি হলে খাওয়া যায় না। এরপর এইতে আমি দিয়ে দেব 2 চামচ গোলাপ জল। বলে রাখি, এই যে বিরিয়ানিটা আমি করছি এটা কিন্তু পুরোপুরি ছর্দির প্রিপারেশান, মানে ছর্দির রেসিপি, ওই আমায় শিখিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো বিরিয়ানি মিঠা আতর, যেটা বিরিয়ানির অতি আবশ্যক একটা জিনিস। মিঠা আতর এতে আমি প্রায় 2-3 ড্রপের মতো দিলাম, কারণ বিরিয়ানিটা বেশ অনেকটাই হবে। আর দিলাম বিরিয়ানি এসেন্স বা বিরিয়ানি ফ্লেভার। এই বিরিয়ানি ফ্লেভারের কথা অনেকেই জানে না, জানো তো। আমি যখন দোকানে কিনতে গেছি, কয়েকজন দোকানদার মানে 2-3টে দোকানদার তো আমার কথা শুনে হাসতে শুরু করলে, বিরিয়ানি ফ্লেভার সেটা আবার কি হয়। তো আমি বললাম, হ্যাঁ বিরিয়ানি ফ্লেভার হয়, অবশ্যই হয়। দেখুন আপনার কাছে নেই সেটা আপনি বলতে পারেন, কিন্তু এটা নিয়ে হাসির কিছু হয়নি। যারা জানে তারা কিন্তু এই বিরিয়ানি ফ্লেভারটা দিয়ে দেয়, নালে কিন্তু শুধুই ওই মিঠা আতর দিয়ে দেবে বিরিয়ানি ফ্লেভার বলে, কিন্তু বিরিয়ানি ফ্লেভার একটা আলাদা পাওয়াই যায়। বজবজ এরিয়ায় যারা থাকো তাদের কিন্তু এই বিরিয়ানি ফ্লেভারটা কিনতে কোনো অসুবিধে হবে না। এছাড়া আর অন্য এরিয়ায় কি হবে সেটা আমি ঠিক বলতে পারছি না। এরপরে বিরিয়ানি মশলা, এইটা কিন্তু বাজারের যে রেডিমেড মশলা পাওয়া যায় সেটাই আমি শুকনো কলায় ভেজে আর গুঁড়ো করে নিয়েছি, কারণ এত কিছু বিরিয়ানির মশলা আমি আলাদা করে কিনে আনতে গেলে অনেক সময় যেত, যে সময়টা আমার কাছে নেই। তো সেই মশলাটা ওই লিকুইডের মধ্যেও আমি কিছুটা মিশিয়ে দিলাম। আর দেখো পেঁয়াজটা ঠিক যখন এই রকম কোয়ান্টিটি হয়ে যাবে, মানে এইরকম শুকনো শুকনো ব্রাউন কালার হয়ে যাবে, তার মধ্যে ঢেলে দিতে হবে এই পুরো লিকুইডটা। এর মধ্যে বিরিয়ানির সমস্ত ফ্লেভার, কেওড়া জল, গোলাপ জল সবই আছে, আমি তো দেখিয়েই দিলাম। তাতে করে কি হবে, এই মশলাটার ভেতরে সমস্ত কিছু চলে যাবে ফ্লেভারগুলো, আর মাংস আর আলুর মধ্যেও এই ফ্লেভারটা চলে যাবে। তার ফলে কি হবে, মাংস আর আলুটা অনেকটা টেস্টি হবে, খেতেও ভালো হবে। এইটা দিয়ে যখন ফুটতে শুরু করবে এই লিকুইডটা, তো এর মধ্যে আমি তখন আগে থেকে যে ভেজে রাখা মাংসগুলো আছে সেই মাংসগুলো দিয়ে দেব।
মাংসগুলো যখন সেদ্ধ হয়ে আসবে, মানে প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি মাংসগুলোকে তুলে এর মধ্যে দিয়ে দেব আলু। আলু যেটুকু সেদ্ধ হওয়া বাকি থাকবে সেটুকু ওই কড়ার মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি শুধু মাংস দেওয়াটাই দেখিয়েছি। মাংস দেওয়ার পর মাংস তুলে নিয়ে তারপরে আমি বিরিয়ানির আলুটা দিয়েও ফুটিয়ে নিয়েছি, কিন্তু সেটা আমি তোমাদের দেখাইনি। দেখালে কি হতো, একেই তো বিরিয়ানি একটা লেন্দি প্রসেসের রান্না, ওইটা দেখালে আরও অনেকটা বড় হয়ে যেত। তো তাই জন্য আমি কিন্তু তোমাদের মুখে বলে দিলাম। তোমরা এইভাবে একদিন বিরিয়ানি রান্না করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু হয় আর খুব হালকা, সিম্পল আর খুব ভালো হয়। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, আমি আর ভাত করাটা দেখাইনি। বিরিয়ানির ভাতে যা যা দেয়, গরম মশলা, স্টার অ্যানিস, নুন, সাজিরে, তারপরে একটু তেল দিয়ে আমি ভাতটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমার কোয়ান্টিটিটা অনেকটাই ছিল, কারণ আমি মেজদির বাড়ি আর বড়দির বাড়ি এতগুলো লোক আছে, সেই অনুযায়ী আমি কোয়ান্টিটিটা করেছি। তো তার জন্য একটা জায়গায় তো ধরবে না, হাঁড়ি আর ওর ছিল আর কি, হাঁড়ি আর ডেকচি, আমি দুটোতেই করছি। ডেকচিতে একটু বেশি ধরবে, তো তার জন্য আমি প্রথমে ডেকচিটার গায়ে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। দেখো, যেগুলো আমি কিন্তু বলিনি সেগুলো কিন্তু মানে সরি দেখাইনি, সেগুলো কিন্তু আমি বলে নিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়। তো হাঁড়ি আর ডেকচির গায়ে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে এই ভাতগুলো না লেগে যায়। ঘি মাখিয়ে নেওয়ার পর আমি ভাত দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা। এরপরে আমি এই বেরেস্তাটা অল্প অল্প করে দেব, কারণ বেরেস্তাটা তো 3 বার যাবে, তো সেই বুঝে আমাকে দিতে হবে। এরপর আমি ছড়িয়ে দিলাম বেরেস্তাগুলো দেওয়ার পর আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর পাইনি, কেশরী রং। তো এই কেশরী রং দিয়েও করা যায়, কেশর যদি না পাওয়া যায়। আর কেশর, অরিজিনাল কেশর কোথায় পাবো বলো, যেখানেই যাই দেখি ঠকিয়ে দেয়। তো যাই হোক, আমার কাছে নেই, আর এখন কিনে আনাও তো সম্ভব নয়, আর ওদের আশেপাশে কোথাও কোনো দোকান নেই যেখানে কেশর পাওয়া যায়। যেতে গেলে মানে কেশর পেতে গেলে, তাও অরিজিনাল পাবো না এটা খুব ভালোভাবেই জানি, পেতে গেলেও সোনারপুর বাজারে যেতে হবে। কিন্তু সোনারপুর বাজার ওদের ওখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা লাগে যেতে, আর এই রাত্রির বেলা তো সম্ভব নয়, তাই যা আছে তাই দিয়েই আমায় করতে হবে। তো ভাতের ওপর মশলা, বেরেস্তা আর জাফরান নয়, কেশরী রং, দুধ দেওয়া মেশানো দিয়ে তার উপর আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি আলুর পরে আমি আবার দেবো একটা ভাতের লেয়ার দেওয়ার পর আবার যেরকম সেম প্রসেস করেছিলাম সেই রকমই করব। ও, একটা কথা বলতে ভুলে গেছি, আলুর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো ছোট ছোট করে স্লাইস করে কেটে রাখা লেবু, কারণ এই লেবুটা জানো তো একটা হালকা আলাদা একটা ফ্লেভার এনে দেবে ভাতের মধ্যে। আর এটা একটা টকটকও এর তো স্বাদ আছে, যেটা আলু বখরার স্বাদকে কিছুটা হলেও, মানে আলু বখরার স্বাদটা যেটা পাওয়া যায় সেটা পাওয়া যাবে। তবে আলু বখরাই, আর এটা লেবুই, কিন্তু লেবু দিলেও ভালো লাগে। খেয়ে করে দেখো, খুব ভালো লাগবে। তো তারপরে আমি আরেক লেয়ার ভাত দিয়ে দিয়েছি। ভাত দেওয়ার পর আবার সেই সেম প্রসেসেই বিরিয়ানি মশলা, বেরেস্তা আর কেশর বাড়ি কেশর বলছি, কেশরী রং মেশানো দুধ, ওইগুলো দিয়ে এবার আমি সেকেন্ড লেয়ারে দিয়ে দেব মাংস। সেকেন্ড লেয়ারে মাংস দিয়ে আবার তার ওপর দিয়ে দেব ভাত, এবং লাস্ট ফিনিশিং আমি দেব বিরিয়ানি মশলা, বেরেস্তা আর কেশরী যে রংটা দেওয়া দুধ, সেটা সবটাই আমি ভাগ করে দুটো জায়গায় দিয়ে দেব। এই যখন বিরিয়ানিটা আমি প্রসেসিংয়ে বসিয়েছিলাম, মানে বিরিয়ানিটা ঠিক যখন আমি রেডি করছি, একটা করে লেয়ার দিচ্ছি, ঠিক তখনই খবর এলো যেন আমার মেজদির বাড়ির অপোজিটেই ঠিক আমার বড়দির বাড়ি, ওরা দুজনেই একসাথে জমি কিনেছে।
জমি কিনে বাড়ি করেছে। তো অপোজিট সাইডেই ওদের যেহেতু বাড়ি, সেই খবর এলো যে জামাইবাবু খুব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তার কারণ ওনার ফ্যাটি লিভার আছে, তার থেকেই কোনো একটা সমস্যা হয়। তো সেইটার জন্য উনি খুব অসুস্থ, ওনাকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে। তো দিদি তো খুব কান্নাকাটি করছিল। তো আমি কোনো রকমে বিরিয়ানিটা যেভাবে বসায়, তা আমি তো মাঝ রাস্তায় এটা ফেলে দিয়ে চলে যেতে পারছি না, যেভাবে আর কি আটা টাটা দিয়ে করে সেইভাবে আমি বিরিয়ানিটা বসিয়ে আর দিদির বাড়ি চলে গিয়েছিলাম। জামাইবাবুকে নিয়ে গেল, তারপরে ওর ছোট মেয়ে আর জামাই এলো। এসে তা ওরাই যা করবার করেছিল হসপিটাল থেকে, যাই হোক ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিল। বলল আবার পরে যেহেতু বেড নেই, পরে নিয়ে যেতে বলল। তা আমার আর তাই জন্য না পরের আর কীভাবে খেলাম বা কী করলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি। যাই হোক, যেভাবেই হোক খেলাম, ওই না খাওয়ার ভেতরেই সবাই মন মরা হয়ে খেলাম। আর পরের দিন সকালবেলা উঠে আমরা বাড়ি চলে এলাম। আর প্রাকৃতিক দৃশ্য দেখালাম ওদের ওখানে কত ফুল ফোটে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।